1952 সালের হাড় কাঁপানো শীত, মাঘ মাসের শেষ দিক। শুশুনি গ্রামের চ্যাটার্জি বাড়ির বড় ছেলে চঞ্চল কলকাতায় এক বড় সওদাগরি অফিসে চাকরি করে। সে রোজ সমুদ্রগড় স্টেশন থেকে সকাল 7টার ট্রেন ধরে অফিস পৌঁছতে 10টা বাজে। ভোর তখনও হয়নি, চারদিক ঘুটঘুটে অন্ধকার। চঞ্চলের ঠাকুমা কমলা দেবী ধর্মর করে জেগে উঠলেন। তার মনে হলো ভোর হয়ে গেছে, নাতি বুঝি ট্রেন ফেল করবে। তিনি লাঠি ঠুকে চঞ্চলের দরজায় ধাক্কা দিলেন। ওরে চঞ্চল, ওঠ, দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়, অনেকটা পথ হাঁটতে হবে তো। ঠাকুমার ডাকে চঞ্চলও তড়িঘড়ি বিছানা ছাড়ল। ঘুড়ি দেখার সময় নেই, বাসি মুখে জল দিয়ে মাফলার আর চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল পথে। গন্তব্য সমুদ্রগড় স্টেশন। শীতের রাত, কুয়াশায় হাত দেড়েক দূরের জিনিসও দেখা যায় না। চঞ্চলের বাড়ি শুশুনি গ্রাম থেকে বেরিয়ে মুসলিম প্রধান কালুই গ্রামের রাস্তা ধরল সে। শুক্লা তৃতীয়ার চাঁদ কুয়াশায় ঢাকা পড়ে এক অদ্ভুত মরা আলো ছড়াচ্ছে। গ্রামের রাস্তা জনমানবহীন, শুধু নিজের পায়ের জুতোর শব্দ ছাড়া আর কিছু নেই। কালুই গ্রাম পেরোলেই এক বিশাল দিঘি, স্থানীয়রা বলে বড় পুকুর। এর পাড়গুলো অস্বাভাবিক উঁচু। প্রতি সোমবার এই পথেই চঞ্চল যায়, কিন্তু আজকের রাতটা অন্যরকম। পুকুর পাড়ের কাছাকাছি আসতেই চঞ্চলের গা ছমছম করে উঠল। বাতাসের গতি যেন হঠাৎ থমকে গেল। নাকে এলো এক তীব্র পচা মাংসের গন্ধ, ঠিক যেন কোনো মরা জন্তু বা মানুষের লাশ পড়ছে। চঞ্চল পৈতেধারী ব্রাহ্মণ সন্তান, কুসংস্কারে বিশ্বাস নেই, কিন্তু সেই গন্ধের সাথে পুকুরের জল থেকে বিকট শব্দ ভেসে এলো। ঝপাস, কোনো মাছির শব্দ নয় এটা। মনে হলো মন দুয়েক ওজনের কোনো ভারী শরীর অনেক উঁচু থেকে জলে আছড়ে পড়ল। চঞ্চল থমকে দাঁড়ালো, বুকটা ধড়াস ধড়াস করছে। সে পুঁইতেটা আঙুলে জড়িয়ে মনে মনে গায়ত্রী মন্ত্র জপতে শুরু করল। আবার পা বাড়ালো সে, কিন্তু এ কি? 10 পা এগোতেই মনে হলো তার ঠিক পিছনে কেউ হাঁটছে। খসখস খসখস, শুকনো পাতার ওপর ভারী পায়ের শব্দ। চঞ্চল ঝট করে পেছনে তাকালো, কেউ নেই, শুধু কুয়াশার চাদর। আবার হাঁটতে শুরু করল, আবার সেই শব্দ, এবার আরও কাছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চঞ্চলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে দ্রুত পায়ে হাঁটতে লাগল, কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই সে জোরে হাঁটে রাস্তা আর ফুরোয় না। কিছুক্ষণ হাঁটার পর সে শিউরে উঠল। সেই একই পুকুর, সেই একই পচা গন্ধ। সে তো এই জায়গাটা পার করে এসেছিল একটু আগে। তবে কি সে গোলক ধাঁধায় পড়েছে? একই কি বলে নিশির ডাক? দূরে কোথাও শেয়াল ডেকে উঠল, আর সাথে কুকুরের এক টানা কান্না। পরিস্থিতি অসহ্য হয়ে উঠছে। পুকুর থেকে এবার একাধিক ঝপাস ঝপাস শব্দ। মনে হচ্ছে জলের নিচ থেকে অনেকগুলো হাত পাড়ে উঠে আসার চেষ্টা করছে। চঞ্চল আর এগোতে সাহস পেল না। ভয়ে তার পা অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আজ আর বাড়ি ফেরা হবে না, এই পুকুরেই তার সলিল সমাধি হবে। ঠিক সেই সময় কুয়াশার মধ্যে দূরে একটা মিটমিটে আলো নজরে পড়ল। গ্রামের শেষ প্রান্তে বিচ্ছিন্ন একটা মাটির কুড়ে ঘর। চঞ্চল যেন হাতে স্বর্গ পেল। নিজের শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে গিয়ে সেই দরজায় ধপধপ করে কড়া নাড়ল। কে আছে? দয়া করে দরজা খুলুন, বাঁচান আমায়। জানালার ফাঁক দিয়ে কেউ একজন দেখল। তারপর ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। এক হ্যাঁচকা টানে কেউ তাকে ঘরের ভেতর ঢুকিয়েই দড়াম করে দরজা বন্ধ করে দিল। চঞ্চল ঘরের মেঝেতে বসে হাঁপাচ্ছে, দরদর করে ঘামছে শরীর। সামনে তাকিয়ে দেখল লণ্ঠনের আলোয় এক বৃদ্ধা দাঁড়িয়ে। পরনে সাদা শাড়ি, মুখে বয়সের ছাপ, কিন্তু চোখ দুটো বড় শান্ত। ঘরের কুলঙ্গিতে একটা পুরনো টেবিল ঘড়ি টিকটিক করছে। এই নিঝুম রাতে ওই ঘড়ির শব্দটা বড় বেমানান। বৃদ্ধা লণ্ঠনটা চঞ্চলের মুখের কাছে এনে ভালো করে দেখলেন। গভীর গলায় জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি? এত রাতে এই মরণের পথে কেন এসেছিলে? চঞ্চল কাঁপতে কাঁপতে বলল, আমি চঞ্চল চ্যাটার্জি, শুশুনি থেকে আসছি। সমুদ্রগড় স্টেশনে যাব বলে বেরিয়েছিলাম। বৃদ্ধা অবাক হয়ে বললেন, তাই বলে এত রাতে? এখন তো নিশুতি রাত। চঞ্চল বলল, না না, ভোর হয়ে গেছে ভেবেই তো বেরোলাম। বৃদ্ধা দেওয়ালের ঘড়ির দিকে আঙুল দেখালেন, চেয়ে দেখো বাছা। চঞ্চল তাকিয়ে দেখল ঘড়িতে রাত 3:30 বাজে। ঠাকুমা সময়ের আন্দাজ করতে ভুল করেছেন, এখনো ভোর হতে অনেক দেরি। বৃদ্ধা একটা স্টোভে দুধ গরম করে চঞ্চলের হাতে দিয়ে বললেন, এই গরম দুধটা খেয়ে নাও, তুমি ব্রাহ্মণের ছেলে, আল্লাহ তোমায় বাঁচিয়েছেন। এই ঘরে থাকো, আর ভয় নেই। গরম দুধ খেয়ে চঞ্চলের ধরফড়ারি কমল। সে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল,
আপনি আমার ঠাকুমার মতো। আজ আপনি না বাঁচালে আমি মরেই যেতাম। আপনাকে একটা প্রণাম করি। বৃদ্ধা বাধা দিতে চাইলেন, কিন্তু চঞ্চল শুনল না। পায়ে হাত দিয়ে প্রণাম করতেই বুঝল উনি রক্ত মাংসের মানুষ, কোনো ছায়ামূর্তি নন। কিন্তু মনে প্রশ্ন জাগল, এই জনহীন প্রান্তরে একা বৃদ্ধা কেন থাকেন? আর ওই পুকুরেই বা কিসের শব্দ ছিল? চঞ্চল জিজ্ঞেস করল, ঠাকুমা, ওই পুকুরটার কাছে মনে হলো কেউ আমার পিছু নিয়েছে, আর পচা গন্ধ। বৃদ্ধা ম্লান হাসলেন, বললেন, তুমি ঠিকই শুনেছ বাবা, ওটা সাধারণ পুকুর নয়। আমার স্ত্রী খুব ধার্মিক মানুষ ছিলেন। মৃত্যুর আগে স্বপ্নে আদেশ দিয়েছিলেন এখানেই কবর দিতে। ওই পুকুরের উঁচু পাড়টা আসলে কবরখানা। অমাবস্যা বা বিশেষ তিথিতে রাত 12টার পর ওখানে অতৃপ্ত আত্মারা জেগে ওঠে। ওরা মানুষকে বিভ্রান্ত করে জলে ডুবিয়ে মারে। যে পচা গন্ধ পেয়েছ, ওটা লাশের গন্ধ। চঞ্চলের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বৃদ্ধা বলতে চললেন, তবে আমার স্ত্রী মৃত্যুর পরেও ওই জায়গা পাহারা দেন। তিনি ভালো মানুষ ছিলেন। তুমি যে পায়ের শব্দ শুনেছ, ওটা হয়তো কোনো অশুভ শক্তি নয়। আমার স্ত্রী তোমাকে ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দিচ্ছিলেন, যাতে তুমি জলে না পড়ো। যারা ভয় পেয়ে দৌড় দেয় তারাই মরে। তুমি বুদ্ধি করে আমার দরজায় এসেছ, তাই বেঁচে গেলে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। বৃদ্ধা দরজা খুলে দিলেন, বললেন, আর ভয় নেই, এবার সোজা পথ ধরে স্টেশনে যাও। তবে মনে রেখো, আলো না ফুটলে এই পথে আর পা দিও না। চঞ্চল দরজার বাইরে পা রেখে কৃতজ্ঞতায় মাথা নত করে বলল, আমি আপনার কথা কোনোদিন ভুলব না ঠাকুমা। আমি আবার আসব আপনার সাথে দেখা করতে। বৃদ্ধা তখন দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে। চঞ্চল পা বাড়াতেই পেছন থেকে বৃদ্ধা এক রহস্যময়ী ডায়লগ দিলেন, যা শুনে চঞ্চলের রক্ত হিম হয়ে গেল। বৃদ্ধা ফিস ফিস করে বললেন, তুমি যে আমার স্ত্রীর পায়ের শব্দ শুনেছ বললে, কিন্তু বাবা, আমার স্ত্রী তো মারা গেছেন আজ থেকে 20 বছর আগে। আর আমি তো অন্ধ। আমি তো কাউকে জানালা দিয়ে দেখিনি, শুধু তোমার গায়ের গন্ধ পেয়ে দরজা খুলেছিলাম। চঞ্চল চমকে পেছনে তাকালো, কিন্তু দরজা তখন বন্ধ। কুয়াশার মধ্যে শুধু ওই পচা গন্ধটা একবার নাকে এসে মিলিয়ে গেল। গল্পটি ভালো লাগলে এবং গা ছমছমে অনুভূতি হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।